সবাইকে শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এর সত্যের অপলাপ, কৌশলী মিথ্যা, হুমকির বার্তা, চাঁদাবাজির প্রশ্রয়, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া এবং একটি অগণতান্ত্রিক রোডম্যাপ সবার সামনে উন্মোচিত হয়ে আসে। আমরা যদি তার ইন্টারভিউয়ের বিষয় নিয়ে পর্যালোচনা করি, প্রথমেই যদি দেখি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর বিষয়টি। আরাফাত রহমান কোকো 2007 সালে 111 সরকারের সময় 3 সেপ্টেম্বর কারাবন্দী হন, গ্রেপ্তার হন। ঠিক একই সময়েও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও জেলে ছিলেন। 111 সরকারের সময়ই চিকিৎসার জন্য 2008 সালের মে মাসে আরাফাত রহমান কোকো থাইল্যান্ডে চিকিৎসার জন্য যান। পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় গিয়ে সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং সেখানেই রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। যে কোনো মৃত্যুই মর্মস্পর্শী, পরিবারের যে কারো মৃত্যুই আমাদের সবার জন্যই অনেক কষ্টের, বেদনার, আহত অনুভূতি তৈরি করে। সেই ব্যক্তিগত দুঃখবোধ থাকতে পারে, কিন্তু সেটির সঙ্গে আওয়ামী লীগকে জড়ানো, রাষ্ট্রযন্ত্রকে জড়ানো এবং সেটির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা আমরা মনে করি যে একটি কৌশলী মিথ্যার সুনিপুণ উদাহরণ। এবং আমরা আমাদের স্মৃতি যদি আমাদের সঙ্গে প্রতারণা না করে, আমাদের সুস্পষ্টভাবে মনে আছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করার জন্য, একজন সন্তানহারা মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য গুলশান কার্যালয়ে গিয়েছিলেন। বাড়ির দরজা কিন্তু বন্ধ ছিল। ন্যূনতম রাজনৈতিক, সামাজিক শিষ্টাচার সেটি কিন্তু সেদিন প্রদর্শন করা হয়নি। অথচ আজকে এ ধরনের কৌশলী মিথ্যার আশ্রয় নিয়ে আজকে দোষারোপ চাপিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু নতুন করে যে বাড়ছে সেটির একটি দৃষ্টান্ত। এবং এভাবে যখন একটি দুঃখজনক মৃত্যুর ঘটনাকে দোষারোপের বিষয়বস্তু হিসেবে পরিণত করার চেষ্টা করা হয়, এটি থেকে বোঝা যায় এই যে জুলাই আগস্টে গণহারে হত্যা মামলার আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই, এই জবাবদিহিতা, এই বক্তব্য থেকেই আসলে এই যে বৈশিষ্ট্যটি জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে পরিলক্ষিত হয়েছে, আমাদের কাছে সেটি প্রতিভাত হচ্ছে। আরেকটি বিষয় এসেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়কে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশ প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে মুক্তি দেয়, তার বাড়িতে থাকার ব্যবস্থা করে এবং সার্বিক সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারের জায়গা থেকে যে ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, নমনীয়তা, মানবিক দৃষ্টিভঙ্গি রাখা সম্ভব ছিল, আওয়ামী লীগ সরকার কিন্তু তার সবটুকুই প্রদর্শন করে। অথচ আজকেও সরকারের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গির ঘটনাকে আজকে কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা করছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যদি দেখি যে ক্যান্টনমেন্টের বাড়ির ঘটনাকে কেন্দ্র করে ঘর হারার ঘটনা তিনি বলেছেন, সাবেক সেনাপ্রধানের একজন সন্তান হিসেবে তিনি ক্যান্টনমেন্টে তাদের যে পারিবারিক বাসভবন থাকার জায়গাটি দেওয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টের ভেতরে এবং গুলশানে পরবর্তীতে বিচারপতি আব্দুল সাত্তার এবং পরবর্তীতে